নমস্কার। আজকের আলোচনা পশ্চিমবঙ্গকে নিয়ে। এর যে এক গৌরবময় ঐতিহাসিক উত্তরাধিকার, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান, সেটা তো স্বর্ণাক্ষরে লেখা। একদম, যে মাটি একদিন বিপ্লবের জন্মভূমি ছিল, হ্যাঁ, সেখানেই আজ অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রেও বেশ কিছু অবহেলার অভিযোগ উঠছে। ইতিহাসের দিকে তাকাই, কি দেখতে পাই? বিপ্লবী জাতীয়তাবাদের একেবারে পীঠস্থান ছিল বাংলা। অবশ্যই। স্বদেশী আন্দোলন মনে আছে, যা ব্রিটিশ অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, আর তার জেরেই তো বঙ্গভঙ্গ রদ হল। ঠিক, এসবই তো বাংলার মাটি থেকে উঠে আসা স্ফুলিঙ্গ। আর কত নাম! ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, সূর্য সেন। আর তাদের সঙ্গে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, কত যে বীরাঙ্গনা। আর ওই যে গুপ্ত সমিতিগুলো, অনুশীলন সমিতি, যুগান্তর। হ্যাঁ, তারা বিপ্লবের আগুনটাকে একটা সংগঠিত রূপ দিয়েছিল। একদম। তবে শুধু সশস্ত্র সংগ্রাম তো নয়। না, একেবারেই না। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, তাদের হাত ধরে একটা বিরাট সাংস্কৃতিক জাগরণও তো ঘটেছিল এখানে। ঠিক, বন্দে মাতরম, জনগণমন, সব তো এখান থেকে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু, তার আজাদ হিন্দ ফৌজ। আর সেই ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। উফ! সেটা তো আজও গায়ে কাটা দেয়, প্রেরণা যোগায়। কিন্তু স্বাধীনতার পরের ছবুটা কেমন যেন একেবারে অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, সেখানেই তো সমস্যাটা। অর্থনৈতিকভাবে একটা বড় পতনের কথা বলা হয়। 50-এর দশকে ভারতের শিল্প উৎপাদনে বাংলার যা অংশ ছিল, সেটা পরবর্তী দশকগুলোতে কমতে কমতে একেবারে নগণ্য পর্যায়ে পৌঁছেছে। ঠিক, এর জন্য কিছু কেন্দ্রীয় নীতিকে কিন্তু দায়ী করা হয়। যেমন ধরুন ওই ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি। হ্যাঁ, ওটার কথা শুনেছি। এর ফলে খনিজ সম্পদে ভরপুর পূর্ব ভারতের রাজ্যগুলো, বিশেষ করে বাংলা, তাদের যে স্বাভাবিক ভৌগোলিক সুবিধা সেটা হারিয়ে ফেলে। আচ্ছা। যা শিল্পায়নে একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়। আর দেশভাগের সময়ের কথাও তো বলা হয়। হ্যাঁ, ওই যে পাটের রপ্তানি শুল্ক, সেটায় বাংলার অংশ অনেকটা কমিয়ে দেওয়া হয়েছিল, তাই না? একদম। 14 আগস্ট 1947 রাতেই 62.5% থেকে সোজা 20%। অভিযোগ আছে বাংলার পাট আর চার শিল্পের বিনিময়ে বোম্বাইয়ের বস্ত্রশিল্পকে প্রোটেকশন দেওয়া হয়েছিল। এটা তো মারাত্মক অভিযোগ। আর একটা ভয়ানক অভিযোগও তথাকথিত ব্যাংকিং ষড়যন্ত্র। সেটা কি? বলা হচ্ছে বেশ কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের ব্যাংকগুলোতে যে বিপুল পরিমাণ সঞ্চয় জমা হয়েছে, হ্যাঁ, তার একটা বিশাল অংশ নাকি ঋণ হিসাবে অন্য রাজ্যে চলে গেছে। বলেন কি? তার মানে রাজ্যের ভেতরের পুঁজি বাইরে চলে গেল। হ্যাঁ, যা রাজ্যের নিজস্ব পুঁজি গঠনে বা শিল্পায়নে বিরাট বাধা দিয়েছে। ভাবুন, 1972 সালে পশ্চিমবঙ্গকে আনুষ্ঠানিকভাবে অনগ্রসর রাজ্য বা ব্যাকওয়ার্ড স্টেট ঘোষণা করা হয়েছিল। সত্যি? এটা তো জানা ছিল না। হ্যাঁ, সংসদে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের শিল্পের ভিত্তি নাকি ঔপনিবেশিক। সাংস্কৃতিক দিক থেকেও তো একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে বলে শোনা যায়। হয়েছে তো। এই যে হিন্দি ভাষার আগ্রাসন বাড়ছে, তাতে বাংলা ভাষার পরিসর যেন একটু একটু করে ছোট হয়ে আসছে। আর রাজ্যের বাইরের বাঙালিদের অনেক সময় একটু অন্য চোখে দেখা বা কখনো বাংলাদেশি বলে হেনস্থা করার মতো অভিযোগও উঠছে। আচ্ছা, এবার যদি একটু শাসন ব্যবস্থার দিকে তাকাই, বিভিন্ন সময় সরকারের ভূমিকা, সেখানেও তো নানা প্রশ্ন উঠেছে। যেমন ধরুন বামফ্রন্ট আমল 77 থেকে 2011, সেই সময়কার শিল্পক্ষেত্রে অস্থিরতা বা কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ, এগুলো তো আছেই। আবার বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধেও তো অভিযোগ কম নয়। হ্যাঁ, তোষণের রাজনীতির অভিযোগ বা ধরুন সাম্প্রদায়িকতার আঁচ লাগার কথা, আইন শৃঙ্খলার অবনতির কথাও বলা হয়েছে কিছু ক্ষেত্রে। হ্যাঁ, ওই রামধনু বিতর্ক বা কিছু ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল, সেগুলোও তো আলোচনার মধ্যে এসেছে। ঠিক। তবে দেখুন, শুধু রাজ্য সরকারগুলো নয়, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারগুলির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে। কি রকম? বাংলাকে অনেক সময় যেন রাজনৈতিক দাবার বোর্ড হিসাবে ব্যবহার করা হয়েছে, আর রাজ্যের উন্নয়নে যে গতি আসা উচিত ছিল সেটা আসেনি। এই অভিযোগগুলো খুব জোরালো। এই সব কিছুর মিলিত ফলটা তাহলে কি দাঁড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে? একটা গভীর হতাশা। সেটাই, রাজ্যে ভালো কাজের সুযোগ কমছে, তাই না? তাই প্রতিভাবান ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, যাকে আমরা ব্রেন ড্রেন বলি, মেধা পাচার।
গ্রামের দিকে তাকালেও দেখা যায় মানুষ হয়তো সরকারি প্রকল্পের ওপর অনেকটা নির্ভরশীল। কিন্তু সেখানেও ওই রাজনৈতিক দলের প্রভাব, ক্যাডার নেটওয়ার্ক বা ভোটের সময়কার হিংসা, দলিতদের ওপর নিপীড়নের অভিযোগ, এই সব সমস্যাগুলো তো আছেই। সব মিলিয়ে একটা অনুভূতি। কি বলবেন, বিশ্বাসঘাতকতা? হ্যাঁ, অনেকটা তাই। একটা পরিত্যক্ত বোধ, যেন যে রাজ্যের মানুষ স্বাধীনতার জন্য এত ত্যাগ স্বীকার করল, হ্যাঁ, তাদেরই প্রাপ্য মর্যাদা বা অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অনুভূতিটা কিন্তু খুব শক্তিশালী। কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে। বাংলার মানুষ সহজে হার মানে না। একদমই না। ক্ষুদিরাম, বাঘা যতীন, সূর্য সেন, তাদের উত্তরসূরিরা হয়তো আজও সেই বিপ্লবের আগুনটা বুকের ভেতরে পুষে রেখেছে। বাঘা যতীনের সেই কথাটা মনে আছে? আমরা মরব, জগৎ জাগবে। হ্যাঁ, হয়তো এবার বাংলার নিজেরই জেগে ওঠার সময়। সেই জাগরণের কথাই কিন্তু উঠে আসছে। দাবি উঠছে কিসের? অর্থনৈতিক ন্যায়বিচারের, সাংস্কৃতিক অধিকার রক্ষার। রাজনৈতিক স্বচ্ছতার, জবাবদিহিতার আর যুব সমাজের ক্ষমতায়ন। হ্যাঁ, একটা নতুন বাংলার স্বপ্ন, যেখানে মেধার কদর হবে, ব্যবসার পরিবেশ তৈরি হবে। ঠিক। আর বাঙালি জাতীয়তাবাদকে এখানে কোনো সংকীর্ণ আঞ্চলিকতাবাদ হিসেবে দেখা হচ্ছে না। বরং এই ধ্বনিটা আজও খুব প্রাসঙ্গিক। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বন্দে মাতারম।